ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন, তাই কি ডক্টর মোহাম্মদ ইউনুসও তোমরা দৌড়ে নামাই দিবা? মানে মতের বিরুদ্ধে যেটা যাবে। আমরা তো 5ই আগস্টের পর এখানে কি দেখছি যে সমন্বয়কদের শুধুমাত্র এখানে যারা আছে দল তৈরি করা, নিজস্ব একটা টিম তৈরি করা, রাজনীতি করা, দেশ ও জনগণের জন্য ভাই কি করছো? খালি মুখে মুখে আওয়ামী লীগের বিচার চাওয়া ছাড়া এই সরকারগুলোতে বসার পরে, সংস্কার কমিশনগুলোতে বসার পরে এই ছাত্র উপদেষ্টারা বলেন বাকিরা, মানে দেশের জন্য কি হয়ে গেছে, সম্ভব এখানে কি হচ্ছে? এবার সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমি আশ্চর্য হলাম যে এদের স্টেটাসটাতে সার্জিস একটা স্টেটাস শেয়ার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন। তো যিনি স্টেটাসটা লিখেছেন তিনি আপনারা কি লিখেছেন স্টেটাসটাতে দেখেন। স্টেটাসটা যিনি লিখেছেন আমি তার নাম জানি না, ভেরিফাইড প্রোফাইল একটা স্টেটাসে শেয়ার করছে যে ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে। রাইট, আমি আগে থেকে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই। কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা ডিসিশন নেবে দেশের মানুষ। রাইট, 5ই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাই দিছে। বাবা 5ই আগস্টের পর আজকের দিন পর্যন্ত যা ঘটছে এই দেশে, যা দেখতেছে মানুষ, সেখান থেকে অনেকের চিন্তা হচ্ছে যে আসলে ঘটনা কি তখন ঠিক ছিল কিনা, এরকমও সন্দেহের জায়গায় তৈরি কেন হয়েছে? সমন্বয়কদের কারণে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে মানুষ নিজেরাও এখন বিরক্ত। ভালো জায়গাটা থেকে বিরক্তের জায়গাটা কিন্তু বেশি তৈরি হয়ে গেছে। ইউনুস সাহেবের প্রতি কারোর কোনো দ্বিমত নাই, ওনার হিসাবটা আলাদা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে তারপরেও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা, বাট কোনোভাবেই আওয়ামী লীগকে ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না। ইউনুস সাহেবকে মনে রাখতে হবে তাকে আমেরিকা কিংবা ইউরোপের এম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসেছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না। আচ্ছা, তো এই দেশের মানুষের কথা কোনটা? এই দেশের মানুষ বলতে কি এই দেশে এখন আওয়ামী লীগ নাই? অনেক আছে ভাই, অনেক আছে এখনো। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এমনকি আইন হয়েছে। সার্জিস যে জিনিসগুলা আমি বারবার বলি, আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যারা হেল্প করতে চাইবে তারা জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন জুলাইয়ের গাদ্দারের জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা। ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনুসের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে 1 সেকেন্ডও সময় নিবে না। হ্যাঁ, তোমাদের এইবার এই জায়গাটাতে মানুষ দাঁড়াবে না, মনে রাখো। আমি অ্যাডভান্স বলে দিই, এখন ইউনুস সাহেবের বিরুদ্ধে দাঁড়াই যাব, কালকে অমুকের বিরুদ্ধে দাঁড়াই যাব, তো দেশটা তো রসাতলে ফালাই দিবা। সার্জিসদের কিছু জিনিস মানুষ কিন্তু এখন আর খায় না, এটার প্রমাণ হচ্ছে বিভিন্ন কিছু কিন্তু চুরি হয়ে গেছে। ডক্টর ইউনুসকে গাদ্দার হিসেবে প্রমাণ করে ওনাকে ক্ষমতা থেকে ফালাই দিবেন, তাহলে ক্ষমতা বসাবেন কারে? আপনি বসবেন নাহিদার যে আসিফ টাসিফ গিয়া বসবে? এপিএস এর 300 কোটি টাকার খবর বের হয়ে যাচ্ছে, উমকের 100 কোটি টাকার। ইলিয়াসরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন করছে। তবে সার্জিসের এই জিনিসটা স্পষ্টত একটা বেয়াদবি। যে কোনো XYZ তিনি একটা স্ট্যাটাস দিতে পারেন, ইউনুস সাহেব কিনা সমালোচনা করতে পারেন, কিন্তু তোমরা টিকে আছো ইউনুস সাহেবের দয়ার উপরে রাইট নাও। তোমাদের যে ভাব গাম্ভীর্য, যে আউটলুকিং, যে মৌজ টোজ, এটা কিন্তু ইউনুস সাহেবের এই সরকারটার দয়ার উপরে। এই সরকার গিয়ে বিএনপি সরকার আসলে তখন সিচুয়েশনটা আমরা তো নিউজ করবোই, তাই না? তখন দেখো ইউনুস সাহেবের সমালোচনা অন্যরা করতে পারে একরকম, কিন্তু তোমরা গাদ্দার হিসাবে একদম 1 সেকেন্ড লাগবে না ভাই। এগুলা তোমাদের জায়গা থেকে কি সঠিক? এগুলা এরকম একটা স্ট্যাটাস শেয়ার দেওয়া মানে তুমি এটাকে সমর্থন জানাইলা, আবার ইউনুস সাহেবকে ফালাই দিবা তোমরা নাকি? তাহলে কারা এনে বসবা? তোমরা নিজেরা বসবা? দেখা যায় নাকি? একটা পাগলও জানে বাবা তুমি এনসিপির লোক, তুমি এখান থেকে পদত্যাগ করে এনসিপিতে যাবা, তাই না? একটা পাগলও বোঝে যে তোমার সাথে যোগাযোগ ছাড়া তোমার বাবা এই ঠিকাদারি লাইসেন্সটা করা নাই। এই যদি এই জুলকারনাইন শাহের সেই পোস্টটা না দিত তাহলে তো ভাই এই লাইসেন্স থাকতো। এই লাইসেন্স তো আজকে হয় না, 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, তাই না? কাজ হয় না সেটা আলাদা। এখন আইসা দিন শেষে আসিফ যে বক্তব্যটা গতকালকে দিয়েছে আমাদের আলোচনার ওই টপিকে, যে মাঝে মাঝে হাস্যকর কথাবার্তা বলে, এপিএসসি নিয়ে কি বলে, গণমাধ্যমে গণহারে ইয়া হচ্ছে না। শেখ হাসিনা ক্ষমতা পতনের ঠিক আগ মুহূর্তে বলছিল না যে আমার বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক,
তিনি তো বলছেন পরে দিয়ে আইসা পরে এটা দুদক টুদুক দিয়া ধরছে। এখন আসিফ আবার দুদকের কাছে তার এপিএস নিয়ে বলছে ওকে ইয়া করেন। আচ্ছা যাই হোক, আলোচনা ওই জায়গায় না, আলোচনা হচ্ছে আসিফের বক্তব্য যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। হ্যাঁ, এটা সত্য হইতে পারে নেননি, তবে আমরা আইডিয়া করছি তিনি জুন জুলাই যাবেন। তবে সুবিধা মতো সময়ে তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, ভাবা যায়। ফাইজলামি করেন ভাই, দেশে জাতীয় মস্করা নাকি? তার বক্তব্য যে গতকালকে সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনি কবে পদত্যাগ করবেন এবং এনসিপিতে যাবেন, তো তিনি বলছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোন রাজনৈতিক দলেই যুক্ত হব। তাহলে কি আপনি দল বানাবেন? এই দেশে গেল 8 মাসে 2 ডজন দল হয়েছে, বানাইলেও বানাইতে পারে। আচ্ছা, যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে তা কিন্তু না। জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমরা যেন দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি, মানে নির্বাচন ছাড়া। ওইরকমই এখন আছে চেয়ারে। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব, কোন রাজনৈতিক দলে যুক্ত হব সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। কখন যুক্ত হব সেটা নিজে চিন্তা করবে। আচ্ছা, এই যে বক্তব্যটা আমি আবারও বলি, মানে জাতির সাথে একটা জাতীয় মস্করা টাইপের কথা মনে হইল। কারণ আসিফ মাহমুদ, মাহফুজ আলম এরা সবাই যে এরা পদত্যাগের পর এনসিপিতে যাবে, আর এই যে এখন বলছে যে এনসিপির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, তারা রাজনৈতিক দল ভালো মনে করছে তারা করছে, তবে জাতি হিসাবে মানুষ চায় এনসিপি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। মানে এই কথাগুলা যে হাসান মাহমুদের মতন বলল, পাবলিক কি খাইলো না হাহারি এক দিল, মনে হয় যে আমাদেরকে নির্বোধ গভেট গাধা। হ্যাঁ, অবশ্য আমরা বাঙালি গাধাই, তো এরকম মনে করে। এরপর আরেকটা অংশ দেখেন, তার যে আয়কর রিটার্ন নিয়ে এখানে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলো, ভাইয়া আপনি আপনার যে সম্পদের হিসাব এটা আপনি এখনো কেন দিলেন না? এটা নিয়েও তার ব্যাখ্যার যে অংশটা আমি দেখলাম যে তিনি বলছেন যে ছাত্র থাকা অবস্থায় তার যে আয়কর রিটার্নের ইস্যুটা, টিএনআই সার্টিফিকেট বা সামহাউ এটা হয় নাই, তবে আগামী বছর দিবে, আগামী বছর দিবে। উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে এত কিছু হইল, বাবা না থাকলে বানাইতেন, কাগজ কলমে লিখা দিতেন, আমরাও দেখতাম। শুনছি এপিএস 300 কোটি টাকার মালিক, আপনার নামে সাংবাদিক ইলিয়াস পোস্ট দেয় শত শত কোটি টাকার ইস্যু নিয়ে। আপনার আব্বার ঠিকাদারির লাইসেন্স, এলাকার মসজিদ চজিদের সেই লেভেলের দান, আপনি আগামী দিনে নির্বাচনের জন্য আপনার বাবা নিজে মাহফিলে অনুদান দিছিল কত লাখ, 10 লাখ নাকি কোন মাজারের জন্য আপনি তো দিচ্ছেন, দোয়াও চাইছেন জাতির কাছে। তা আপনি কই ভাই, কি আমরা কি বুঝি না? বুঝি। নির্বাচন করবেন করেন, ইটস ইউর পলিটিক্যাল রাইট। শুধুমাত্র পলিটিক্যাল রাইটও না, দেশের নাগরিক আপনি যে মানে নির্বাচন করতে পারেন, কিন্তু এত লুকোচুরি কেন ভাই? মানে ঘুমটার নিচে এত খেলা কেন? যেটা বলবেন সিরিয়াসলি বলেন। 3 দিন পরে আপনি এনসিপিতে যোগ দেবেন যে নাহিদ আমি আসলে, তো বাবা তোমার তোমার হাসে। ইলিয়াস নেতা ফেতা গনে না, ইলিয়াস রে খোঁচা দিও না, বাবি কো ইজ্জত রাখতো না যদি মাথাটা গরম হয়। আজকে জামাতের আমির রিনিয়া কিতা কইছে দেখছো নি? বাসাটা কে ভিডিও আছে নাকি? মানে এরকম কিন্তু বইলা ফেলবো হান্নান মাসুদ। তবে ছেলেটার মধ্যে অনেকে বলতেছে সততা নাকি আছে, না থাকলে সাংবাদিক ইলিয়াস আর জুলকারনাইন সায়ের সহ আরেকজন আছে ক্যারেক্টার, হ্যাঁ নাম নিলাম না, ওনাদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে ফেলা। ইলিয়াস ভাই লেখছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও, তারপরে কিছু দুর্নীতির খবর টবর এরকম লেখছিল। বাট মাসুদ বলছে যে ভাই আপনারা আসলে কি শুরু করছেন, অনেক টেস্ট করে দিলেন, মিথ্যাচার বোঝে কয়েক ঘন্টার পর ডিলিটও করলেন, মাঝখান দিয়া এই দেশের ও দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি আব্দুল হান্নান মাসুদ বিতর্কিতভাবে উপস্থাপিত হলো। 5ই আগস্টের পর নিয়মিতই এমন কয়েকজন অ্যাক্টিভিস্টের কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে, এই স্ট্যাটাসটা দিয়েছে হান্নান মাসুদ। যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম তাদের প্রতি হতাশ হচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে আরো হবা। কয়েকদিন আগে কালের কণ্ঠে বিতর্কিত থাম্বনেইল দেখে পুরো সাক্ষাৎকার না শুনেই বহু অ্যাক্টিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম, যেন কেউ আমাকে সারা জীবনের জন্য গাড়ি গিফট করে দিয়েছে। অথচ বলেছিলাম হাতিয়ায় থাকাকালীন ব্যবহারের জন্য হাতিয়ার ওই একজন জামাতের ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছে। আপনারা তো অনেক বড় অ্যাক্টিভিস্ট, একটা পোস্ট কিংবা একটা ভিডিও তৈরির আগে পুরো সাক্ষাৎকারটি
দেখার ইচ্ছে জাগেনি, আপনাদের সময় নাই ভাই। যত লম্বা চূড়া সাক্ষাৎকার, ওই গুরুত্বপূর্ণ অংশগুলাই আমরা আসলে শুনি বা অনেকেই শোনেন। তারপর বলছেন, কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাই একটা পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে, আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে, মানে সাংবাদিক ইলিয়াস হান্নান মাসুদকে নিয়ে কতটা মিথ্যাচার করেছেন, কিন্তু এরপর আজও সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখেই যাচ্ছে। বনিয়ামিন 2 কি 3 দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলো ভুল ইনফরমেশন, তখন নিজের পোস্ট ডিলিট করলো, কিন্তু মাঝখান দিয়া লাখো মানুষের কাছে ভুল মেসেজ চলে গেল। জুলকারনাইন সায়ের ভাইও লিখেছিলেন, আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভাই ভুল মেসেজ পেয়েছেন, সত্যতা যাচাইয়ে ভাইকে অনুরোধও করেছিলাম, কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে রিপোর্টটা পাইনি। সব মিলিয়ে আপনাদের দেশ বিদেশের সব অ্যাক্টিভিস্টদের অনুরোধ থাকবে, অন্তত যে কোনো বিষয়ে ফেসবুকে পোস্টের আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে, তাহলে কিছুটা হলেও আপনারা সত্যের কাছে পৌঁছাতে পারবেন। এটা না হলে আসলে আমাদের নতুনদের জন্য আপনারাই রাজনীতিটাকে কঠিন করে তুলবেন। এমনকি এখানে আরেকটা খোঁচা মারছেন তিনি, যে আপনারা প্রায়ই বলেন 5ই আগস্টের আগে কেন কেউ আমাকে সহযোগিতা করলো না, ব্যবহারের জন্য গাড়ি দিল না। আরে ভাই, 5ই আগস্টের আগে আপনাদের অ্যাক্টিভিস্টদেরও আমি হান্নান মাসুদকে নিয়ে কোন রকম মাথা ব্যথা ছিল না, এক লাইন লেখা তো দূরের কথা, কিন্তু এখন তো পান থেকে চুন খসলেই লিখতেছেন। এর কারণ কিন্তু 5ই আগস্ট। 5ই আগস্টের পর আসলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, অনেক মানুষ শত্রু হয়েছে, হাজারো মানুষ ভরসা বিশ্বাসের জায়গাও দিয়েছে। পরিবর্তন তো দেখবেনই, জাস্ট মেনে নেওয়ার মানসিকতাটা চাই। এখন এই পোস্টের পর তিতামিরা বোঝে না পাগলারে জিলাপি দিও না টাইপ সাংবাদিক ইলিয়াস যে মোডে থাকেন, তিনি কি রিয়াকশন দেন, পাশাপাশি আরো যেই যাদের নাম মেনশন করছেন তারা কি রিয়াকশন দেন বা তার এই অভিযোগের ব্যাপারে কি মুখ খোলেন, সেটা হচ্ছে বড় কথা। এখন মানে থাকে না যে খাদ্যয়া নিজের কপালে শনিয়া না, এরকম কিছু যদি থাকে তাহলে ওটা কিন্তু এখন ফ্ল্যাশ হয়ে যাবে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।